কম বেশি 34 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে নাম লিখিয়েছেন। এটা সবাই বাদ করে গেছেন 2024 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটার লিস্ট থেকে। এবারে নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা এটাই বড় প্রশ্ন। সুপ্রিম কোর্ট এতদিন পর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু অবাক করার কথা এই প্রশ্ন তুলতে শীর্ষ আদালতের এতটা সময় লাগলো। কার্যত এখন সময়ের অভাবের কারণেই ট্রাইব্যুনালে থাকা মানুষেরা আদৌ ভোট দিতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষকে বাদ দিয়ে নির্বাচনের নামে কি আসলে প্রহসন অনুষ্ঠিত হতে চলেছে? দিলীপদা, শুরুতে আপনার কাছেই জানতে চাই, আমরা গতকাল দেখলাম লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টি নিয়ে প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট, বেশ কিছু সময় নিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হলো, কথা হলো। এতদিন পর যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কিন্তু অন্তত 2 মাস আগে থেকে এই কথা, মাসখানেক আগে থেকে তো বটেই, লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন অন্য রাজ্যে নেই, এখানে কেন হচ্ছে, কিভাবে 58 লক্ষের পর আবারও 60 লক্ষকে এভাবে আন্ডার অ্যাডজুডিকেশনে পাঠানো হলো, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি কি বলবেন এই যে অন্যান্য রাজ্যে যেভাবে হলো এই এসআইআর এর কাজটা এবং বর্তমানে এখানে পশ্চিমবঙ্গে যেভাবে হলো, সেটাকে আপনার কাছে কি ব্যাখ্যা? এবং এর আগেও তো ইন্টেনসিভ রিভিশন হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, তার সঙ্গে এর পার্থক্য কি আপনি কিভাবে বলবেন সংক্ষেপে? প্রথমে এর আগে ইন্টেনসিভ প্রায় আমার ধারণা গোটা দশকের বেশি হয়েছে ভারতবর্ষে, যবে থেকে নির্বাচন শুরু হয়েছে তখন। তো আমরা যখন জেলায় ছিলাম, সেটা ন্যাচারালি অনেক বছর আগের, মানে 70-80 দশকের কথা বলছি, ইন্টেনসিভ রিভিশনে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে আমাদের কাজও করতে হয়েছে। কিন্তু এবারের যে একটা খুব অদ্ভুত, কি বলবো, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ইন্টেনসিভ রিভিশন নিয়ে, এটা আমি কখনো দেখি। আমি 38 বছর প্রশাসনে কাটিয়েছি, আমার চোখে কখনো পড়েনি। কিছু মানুষ বাদ পড়ে যেতেন, এবং সত্যি কথা বলতে কি, ভোট করতে গিয়ে আমরা নিজেরাই বাদ থাকতাম। আমি নিজে ভোটার হয়েছি আমার ধারণা ওই 40-45 বছরে বয়সে, যখন রাজ্য স্তরে কাজ করছি, ভোট থেকে, মানে ভোটের দৈনন্দিন কার্যকলাপ থেকে একটু দূরে। কিন্তু এই যে ভোটার না হয়েও রিটার্নিং অফিসার হচ্ছি, ইলেকশন ডিউটি, ইলেকশন সার্টিফিকেট দিচ্ছি ক্যান্ডিডেটদের, ইত্যাদি হচ্ছে, অর্থাৎ ভোটার না হওয়ার জন্য আমার কোনো আতঙ্ক ছিল না, এবং আমার মতো আরো অনেকেরই ছিল না, অনেকের বিরক্তি ছিল। তার কারণ তারা ওই যখন ইন্টেনসিভ রিভিশন চলছে, কোনো কারণে ওই প্রসেসটার মধ্যে নিজেদের নাম তুলতে পারেননি, আসেননি। আমারই পাড়ার বা আত্মীয় স্বজন ভোটের দিন যথেষ্ট ফোন টোন পেতাম যে তোমরা কি কাজ করো, আমরা কিছু বুঝি না, ভোট দিতে গিয়ে দেখলাম আমার নাম নেই। কেন নেই? এই কেন না থাকার আগের প্রক্রিয়াটাতে তারা নর্মালি ইনভলভ খুব একটা হতেন না, তাই নিয়ে ওই আর কি, মানে সেদিন যেটুকু যা উত্তেজনা হতো, কিন্তু আগে পরে খুব কিছু হতো না। এবারে 2-3টে অদ্ভুত ব্যাপার পশ্চিমবাংলার ক্ষেত্রে ঘটলো। কেন ঘটলো, কিভাবে ঘটলো, তার পেছনের কি কি সেটা নিয়ে এখনো পর্যন্ত নানা রকম বিশ্লেষণ, গবেষণা, সংখ্যাতত্ত্ব চলছে। কিন্তু আমার এই একটা রাজ্যকে আলাদা করে বেছে নিয়ে সেটাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির ইললজিকটা অ্যাপ্লাই করার যুক্তি আমি সত্যি কিছু বুঝে উঠতে পারি। মানে এর কোনো যুক্তি ছিল না। এসআইআর তো আরো অনেক কটা রাজ্যে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, তামিলনাড়ুতেও হচ্ছে। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু দুটো রাজ্যেই বেশ বড় বড় সংখ্যক ডিলিশন হয়েছে বলে দেখতে পাচ্ছি। কিন্তু এইভাবে যে প্রিন্সিপালটা ওরা নিজেরা সেট করলেন, 2002-তে নাম থাকলে আপনাকে আর কিছু করতে হবে না, পরে সেটা থেকেই পিছিয়ে গিয়ে বানানগত ডিফারেন্সের জন্য বা আমি বলবো সফটওয়্যার এরারের জন্য এত মানুষকে রোদের মধ্যে লাইনে দাঁড় করানো সত্যি কোনো যুক্তি নেই। তো প্রক্রিয়াটা যা ব্যাকরণ ইলেকট্রাল রেজিস্ট্রেশনের, তাতে অথরিটিটা থাকে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের, ইআরও, এবং ইআরও তার বিচার বিবেচনা ট্রাই করেন ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়তে কটা জফলা, ব্যানার্জিতে কটা এন, এইগুলো মোটামুটি তিনি তার বুদ্ধি বিবেচনা অনুযায়ী ঠিক করতেন, চিরকালই তাই হতো। এবারে শুনলাম, আমি তো পশ্চিমবাংলায় নেই, কিন্তু এবারে শুনলাম যে এইগুলোই কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেটা খুব বিচিত্র ব্যাপার, কখনো আগে হয়নি। তো আমার মনে হয় যেখানে অনেকগুলো
ভুল, জটিলতা, বিভ্রান্তি একসঙ্গে জড়ো হয়েছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা নিশ্চিন্ত করে আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু পুরো জিনিসটার মধ্যে একটা অদক্ষতা দেখতে পাচ্ছি। এইটুকু দিয়েই আমার মানে প্রাথমিক বক্তব্য রাখি, তারপরে আলোচনা করার কথা হবে। এবং মাঠে ময়দানে নেমে যে অভিজ্ঞতা মানুষের হচ্ছে, দেখা যাচ্ছে একই পরিবারের বাবা ছেলের নাম আছে, মা আর মেয়ের নাম নেই। বাবা ছেলে যদি ভোটার হতে পারেন, মা আর মেয়ে কেন হবেন না? মানে এই ধরনের নানা রকম বিষয় মানে তো আছেই তার না সঙ্গে। হওয়ার কোনো কারণ নেই। এই সমস্ত বিষয়গুলোই অনেক আগে, এবং যে প্রশ্নটা বারবার উঠছে, গতকাল আমরা দেখলাম সুপ্রিম কোর্টে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির বিষয়টি নিয়ে জয়মাল্য বাগচি, জাস্টিস জয়মাল্য বাগচি বারবার বললেন তিনি যে অন্য রাজ্যে হয়নি, এখানে হয়েছে। কিন্তু এই বিষয়টা তো অনেকদিন আগে বোঝা উচিত ছিল। এই প্রশ্নটা এতদিন পর সুপ্রিম কোর্টে আলোচনা হওয়ার মানে এখন এতদিন বাদে কেন? প্রথম কথা, এটা হতে হবে কেন? অর্থাৎ ধরা যাক এই যেগুলো ধরা হলো, এই যে একটা স্টেজ হলো অ্যাডজুডিকেশন, তারপরে আরেকটা স্টেজ হলো ট্রাইব্যুনাল। আমি জানি না কখনো যারা অ্যাকচুয়ালি অ্যাডজুডিকেশন করলেন, যে বিচার ব্যবস্থা যে আমাদের আধিকারিকরা করলেন, যে বিচারকরা দেখলেন, এটা তাদের সত্যি কতটা জুডিশিয়াল ডিসক্রিশন এক্সারসাইজ করার জায়গা ছিল সেটা আমি দেখিনি। অর্থাৎ যদি তারা একেবারে ওই আমরা কি বলবো, যাকে আমরা মাছি মারা বলে একটা যে শব্দ ইউজ করি, যে এই কটা লেখা আছে এর বাইরে ডান দিক বাঁ দিক হলেই তুমি আটকে দেবে, এটা যদি এরকম একটা নিয়মের নিগড়ে যদি তাদের বাঁধা হয়, তাহলে তার সঙ্গে একজন খুবই সাধারণ কর্মচারীর কোনো তফাৎ। কিন্তু দেখছেন যেহেতু একজন জুডিশিয়াল অফিসার কতটা ডিসক্রিশন এক্সারসাইজ করার জায়গা তাকে দেওয়া হয়েছিল, সেইটাও কিন্তু আমি বুঝতে পারছি না। কারণ জুডিশিয়ারি সম্বন্ধে আমার মোটামুটি যা ধারণা, তাতে খুব তফাৎ হতো না যদি তারা তাদের জুডিশিয়াল ডিসক্রিশনটা অ্যাপ্লাই করতে পারত। তো ওই যে জয়মাল্য বাগচি মাননীয় বিচারক, তিনি বারবার বলছেন যে দিনে 1000 করতে হচ্ছে। তো আমার প্রশ্ন হবে যে দিনে 1000 করতে হবে কেন? মানে তাহলে একটু পেছন ভোট, কিছু একটা করুন। তো এত চাপের মধ্যে তাকে কাজ করতে হবে কেন? আর প্রথম কথা, যে যেগুলো তুচ্ছ ধরনের যে কি বলবো অসঙ্গতি আছে, বানান ইত্যাদি, সেইগুলো অব্দি যাবেই বা কেন? এগুলো কোনোটাই আমার কাছে পরিষ্কার নয়। এর লজিক আমি বুঝতে পারছি না। কি করতে চাওয়া হয়েছিল সেটাও খুব পরিচ্ছন্ন ভাবে বোঝা যাচ্ছে না এখনো, অন্তত মানে আমি পারি এই ব্যাপার।